জিআইএস এবং রিমোট সেন্সিং ক্লাসের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় থিমেটিক ম্যাপিং। তো প্রথমে আমরা দেখে নেব যে আজকের ক্লাস থেকে আমরা কী কী বিষয়গুলো জানতে পারবো। তো প্রথমে আমরা ডিসকাশন করব আজকে টাইপস অফ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা এবং কোয়ান্টিটেটিভ ডেটা। সেকেন্ড হচ্ছে যে হোয়াট ইজ থিমেটিক ম্যাপ, তারপরে টাইপস অফ থিমেটিক ম্যাপ, এবং সবার শেষে যেটা আমরা ডিসকাসিং করব যে একটা থিমেটিক ম্যাপ বানানোর প্রসেসগুলো কী কী। তো প্রথমে আমরা ডিসকাশন করব টাইপস অফ ডেটা নিয়ে। তো যে কোনো ম্যাপ বানানোর জন্য আমাদের ডেটার প্রয়োজন। তো ডেটাকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে কোয়ান্টিটিভ ডেটা, বা যাকে বাংলায় বলা হয় পরিমাণগত তথ্য। কোয়ান্টিটিভ ডেটা আর মেজার্স অফ ভ্যালুজ অর কাউন্টস অ্যান্ড আর এক্সপ্রেস অ্যাজ এ নাম্বার। তাহলে যে ধরনের ডেটাকে আমরা একটা নাম্বারের সাহায্যে প্রকাশ করতে পারি এবং যাকে সাধারণত কাউন্টিং করা সম্ভব, সেগুলোকে পরিমাণগত তথ্য বলা হয় বা কোয়ান্টিটিভ ডেটা বলা হয়। যেমন উদাহরণগুলো দেখলে বোঝা যাবে, যেমন পপুলেশন, রেনফল বা টেম্পারেচার। তো এখানে এগুলো পপুলেশন বা রেনফল, টেম্পারেচার, এগুলোকে একটা কাউন্টিং করা সম্ভব এবং একটা ভ্যালুর সাহায্যে প্রকাশ করা সম্ভব। সেকেন্ড হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা মানে ডেটার গুণগত যে দিক থাকে সেটাকে প্রকাশ করা হয়। সেখানে কোনো ভ্যালুর সাহায্যে এটাকে প্রকাশ করা হয় না। ভ্যালুর পরিবর্তে তার যে গুণগত দিক, মানে সেটা কী টাইপের ডেটা, কী ধরনের ডেটা, সেটাকে প্রকাশ করে থাকি। তো কোয়ালিটেটিভ ডেটা আর মেজার্স অফ টাইপস অ্যান্ড মে বি রিপ্রেজেন্টেড বাই এ নেম, সিম্বল অর এ নাম্বারিং কোড। যেমন এক্সাম্পল দেখলে বলা যায়, যেমন নেম, যেমন বিভিন্ন স্টেটের নেম, বিভিন্ন ডিস্ট্রিক্টের নেম, বিভিন্ন জায়গার পিনকোড, ল্যান্ড টাইপ, সয়েল টাইপ, এক্সেট্রা। এখানে কোনো কিন্তু ভ্যালুর সাহায্যে আমরা ডেটাকে প্রকাশ করি না, সাধারণত তার গুণগত দিক মানে তার টাইপ বা সাহায্যে প্রকাশ করে থাকে। যেমন ধরো তুমি একটা হয়তো ল্যান্ড ইউজ ম্যাপ বানাতে চাইছো, সেখানে বিভিন্ন যে ল্যান্ডের ক্লাসগুলো থাকে বা শ্রেণীগুলো থাকে, সেগুলো তো সাধারণত আমরা ল্যান্ড টাইপ দিয়ে প্রকাশ করি, কোনো একটা নাম্বার বা ভ্যালুর সাহায্যে না। এবং ডেটাকে আরেকটা ভাগেও ভাগ করা যায়, বা ডেটার একটা যেটা বৈশিষ্ট্য যেটা আমাদের জেনে রাখার দরকার, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা অর ডিসক্রিট ডেটা। আমরা নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করব যে কন্টিনিউয়াস ডেটা বা ডিসক্রিট ডেটা কখন ইউজ হয় বা সেটা কী জিনিস। তো ডেটাকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করছি, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ। এবং এই ডেটার শ্রেণীবিভাগের উপর ডিপেন্ড করে যে তুমি কোন ডেটা থেকে কী ধরনের থিমেটিক ম্যাপ বানাতে পারবে। কারণ সব ধরনের ডেটা থেকে সব ধরনের থিমেটিক ম্যাপ বানানো সম্ভব না, কিছু তার লিমিটেশন থাকে। তো নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব যে কোন ডাটার ক্ষেত্রে কোন ধরনের থিমেটিক ম্যাপ সুটেবল এবং সেটা তার কারণ কী। তো তার আগে আমরা প্রথমেই জেনে নেব যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপের আগে আমরা ডিসকাশন করব যে হোয়াট ইজ ম্যাপ। এ ম্যাপ ইজ এ রিপ্রেজেন্টেশন অফ আর্থ ফিচার্স drawn on a flat surface. Use symbol color to represent features of area. তো ম্যাপের সাহায্যে সাধারণত আমরা কী করি, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন যে ফিচার্সগুলো থাকে, সেটা নদী হতে পারে, জমি হতে পারে, ফরেস্ট হতে পারে, তোমার যা যা কিছু ফিচার্স সেখানে থাকে, সেগুলোকে সাধারণত আমরা একটা ফ্ল্যাট সারফেসে 2D সারফেসে দেখিয়ে থাকি। এবং তার জন্য আমরা কি ইউজ করি, বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে একটা কোনো একটা এরিয়াকে, সেটা একটা ডিস্ট্রিক্ট হতে পারে, কোনো একটা ব্লক হতে পারে, বা কোনো একটা টাউন হতে পারে, সেই এরিয়া ওয়াইজ আমরা ম্যাপ বানিয়ে থাকি। তো ম্যাপকে সাধারণত আমরা মেনলি কতগুলো ক্লাসে ভাগ করে থাকি। যেমন হচ্ছে জেনারেল পারপাস ম্যাপ। সাধারণত তুমি মার্কেটে যেমন একটা ট্যুরিস্ট ম্যাপ পাওয়া যায় বা আরও কিছু জেনারেল গাইড ম্যাপ পাওয়া যায়, সেগুলোকে সাধারণত আমরা জেনারেল ম্যাপ বলে থাকি, একটা স্ট্যান্ডার্ড জেনারেল ম্যাপ। সেকেন্ড হচ্ছে তোমার নেভিগেশন ম্যাপ।
নেভিগেশন ম্যাপ সাধারণত বিভিন্ন নেভিগেশন পারপাসে ইউজ হয়। সেটা তোমার সব ধরনের নেভিগেশন মোড থাকে, সেই নেভিগেশন মোডগুলোতে সাধারণত ইউজ করা থাকে। থার্ড হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপো ম্যাপ। তো অলরেডি টোপোগ্রাফিক্যাল ম্যাপ তোমরা অলরেডি ইউজ করে আসছো বা তোমরা সবাই ফ্যামিলিয়ার। টোপোজিটে সাধারণত আমরা বিভিন্ন একটা জায়গার ফিজিক্যাল এবং কালচারাল ফিচার্সগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। তো টোপো ম্যাপ বলতে সাধারণত একটা স্ট্যান্ডার্ড একটা টাইপের ম্যাপকেই বোঝানো হয়। তার মধ্যে কোনো 3 বা 4 রকমের কোনো পার্থক্য থাকে না। একটা স্ট্যান্ডার্ড ম্যাপের কথাই ধরা হয় টোপো ম্যাপ বলতে। সিমিলারলি ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মোজা ম্যাপ বললেও তোমার একটা স্ট্যান্ডার্ড ম্যাপের কথাই বলা হয়, সেখানে কোনো কনফিউশন বা তার মধ্যে কোনো ভেরিয়েশন থাকে না। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ম্যাপকেই আমরা সাধারণত ক্যাডাস্ট্রাল ম্যাপ হিসাবে জেনে থাকি। লাস্ট সেটা হচ্ছে থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপ বলতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক ম্যাপকে বলা হয় না। থিমেটিক ম্যাপ বলতে অ্যাকচুয়ালি তোমার একটা ম্যাপের একটা গ্রুপ বা ম্যাপের একটা ক্যাটাগরিকে বলা হয়। তো থিমেটিক ম্যাপের আন্ডারে অনেক ধরনের ম্যাপ আসতে পারে, যেমন টোপোজিট বা ক্যাডাস্ট্রাল বলতে আগে বললাম যে একটা স্পেসিফিক ম্যাপকে ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু থিমেটিক ম্যাপ বলতে বিভিন্ন ধরনের যে বিষয়ভিত্তিক ম্যাপ, সেই বিষয়ভিত্তিক ম্যাপগুলোকে একসঙ্গে বলা হয় থিমেটিক ম্যাপ। সেই জন্য থিমেটিক ম্যাপের আন্ডারে যে কোনো বিষয়ভিত্তিক ম্যাপ সেগুলোকে এর আন্ডারে ধরা হয়। সেটা তোমার একটা জনসংখ্যার উপরে ম্যাপ বানাতে পারো, যেমন পপুলেশন ডেন্সিটি ম্যাপ, লিটারেসি রেটের উপরে ম্যাপ বানাতে পারো, বা তোমার একটা আর্সেনিক ইফেক্টেড এরিয়ার জন্য ম্যাপ বানাতে পারো, ফ্লাড ইফেক্টেড এরিয়ার ম্যাপ বানাতে পারো। সেগুলো অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক থিমের উপরে বানানো ম্যাপ, কোনো একটা স্ট্যান্ডার্ড ম্যাপ না, টোপোজিট বা ক্যাডাস্ট্রাল ম্যাপের মতো। সেই কারণে সেগুলোকে বিষয়ভিত্তিক ম্যাপ বলা হয় এবং সেই সবগুলোকে তোমার থিমেটিক ম্যাপের আন্ডারে ধরা হয়। তো সেই জন্যেই আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় যে কোন কোন ম্যাপগুলোকে থিমেটিক ম্যাপের আন্ডারে ধরা হয় এবং সেই থিমেটিক ম্যাপ বানানোর কী কী প্রসেস আছে বা টেকনিক আছে বা কতগুলো টেকনিক আছে, তার নামগুলো কী কী, তাদের মধ্যে পার্থক্য কী এবং কেন এতগুলো টেকনিকের প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে প্রথমে দেখে নেব যে থিমেটিক ম্যাপকে ডেফিনেশনটা কি। এ থিমেটিক ম্যাপ ইজ এ টাইপ অফ ম্যাপ is specifically designed to show the geographic distribution of a particular theme of a specific geographical area. তাহলে থিমেটিক ম্যাপ ইজ এ টাইপ অফ ম্যাপ। তাহলে থিমেটিক ম্যাপ হচ্ছে একটা এমন ধরনের ম্যাপ যেটা ডিজাইন করা হয়েছে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার কোনো একটি নির্দিষ্ট বিষয়কে দেখানোর জন্য। সেই নির্দিষ্ট বিষয়কে বা নির্দিষ্ট বিষয়ের ডিস্ট্রিবিউশনকে তার দেখানোর জন্য। সেই বিষয়গুলো বিভিন্ন ফিজিক্যাল ফিচার্স হতে পারে, বিভিন্ন ইকোনমিক ফিচার্স হতে পারে এবং বিভিন্ন ডেমোগ্রাফিক ফিচার্স হতে পারে, যেমন পপুলেশন ডেন্সিটি, লিটারেসি, তোমার আরও যে ডেমোগ্রাফিকের বিষয়গুলো থাকে সেগুলো বিভিন্ন হতে পারে, বা ফিজিক্যাল ফিচার্স যেগুলো আছে বিভিন্ন বা ইকোনমিক ফিচার্স, সেই যতগুলো বিষয় আছে সেই বিষয়ভিত্তিক যদি কোনো ধরনের ম্যাপ বানা হয়ে থাকে তাহলে সেই ম্যাপগুলোকে থিমেটিক ম্যাপের আন্ডারে ধরা হয় বা সেগুলোকে একটা থিমেটিক ম্যাপ বলা হয়। তাহলে সিম্পল কথায় থিমেটিক ম্যাপ বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে বিষয়ভিত্তিক ম্যাপ। মানে যদি কোনো একটা স্পেসিফিক বিষয়ের ম্যাপ বানানো হয় কোনো একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য, সেগুলোকে আমরা একটা থিমেটিক ম্যাপের আন্ডারে ধরতে পারবো। তো নেক্সট দেখবো আমরা যে থিমেটিক ম্যাপ কত ধরনের হয়ে থাকে। অ্যাকচুয়ালি থিমেটিক ম্যাপ কত ধরনের হয়ে থাকে সেখানে অ্যাকচুয়ালি আমরা থিমেটিক ম্যাপের টাইপকে বলবো না, তার পরিবর্তে আমরা জানবো যে কত ধরনের টেকনিক থাকে অ্যাকচুয়ালি থিমেটিক ম্যাপ বানানোর। ম্যাপ সাধারণত তোমার অলরেডি বললাম যে 5 রকম মানে 6 রকমের ম্যাপ হয়ে থাকে। তো থিমেটিক ম্যাপের ক্ষেত্রে আমাদের যেটা জানার বিষয় হয়েছে যে কত ধরনের টেকনিক থাকে থিমেটিক ম্যাপ বানানোয়, সেগুলি হচ্ছে অ্যাকচুয়ালি থিমেটিক ম্যাপের টাইপ। তো জেনারেলি জিআইএসে যে 7 ধরনের মেন টেকনিক বা মেথড থাকে যে কোনো টাইপের থিমেটিক ম্যাপ বানানোর জন্য। তো প্রথম যে গ্রুপটা আছে থিমেটিক ম্যাপ, সেগুলো সাধারণত বিভিন্ন কালার, বিভিন্ন প্যাটার্ন
বা বিভিন্ন টেক্সচারের উপর বেস করে বানানো হয়, যেমন ক্রোক্রোম্যাটিক ম্যাপ, ক্রোপ্লেথ ম্যাপ, ড্যাসিমেট্রিক ম্যাপ। সেকেন্ড যে গ্রুপটা আছে সেই ধরনের ম্যাপগুলো সাধারণত বিভিন্ন সিম্বল, চার্ট বা গ্রাফ ইউজ করে বানানো হয় বা ইউজ করা হয়, যেমন হচ্ছে প্রপোর্শনাল সিম্বল ম্যাপ, আইসোলাইন ম্যাপ, ডট ম্যাপ, ফ্লো লাইন ম্যাপ। আরেকটা যেটা আরেকটা যে টাইপ আছে সেটা হচ্ছে যে এই দুটো টেকনিককে কম্বাইন করে, যেমন কিছু বা সব টেকনিকগুলোকে কম্বাইন করে, বা এই দুটো গ্রুপকে বলতে পারে, দুটো গ্রুপকে কম্বাইন করে কিছু কিছু ম্যাপ বানা থাকে, সেগুলোকে সাধারণত আমরা কম্পোজিট থিমেটিক ম্যাপ বলে থাকি। তো সেটা একটা কম্পোজিট গ্রুপের মধ্যে ধরা হয়। নেক্সট আমরা আলোচনা করব এক একটা থিমেটিক ম্যাপের যে টেকনিকগুলো আছে সেই সম্বন্ধে, যে ক্রোপ্লেথ ম্যাপ কীভাবে বানানো হয়, সেটা কী জিনিস, ক্রোক্রোম্যাটিক ম্যাপ কীভাবে বানানো হয় সেটা কী জিনিস, এবং দুটোর মধ্যে পার্থক্য কী। ক্রোক্রোম্যাটিক ম্যাপ বা সেটাকে বলা হয় এরিয়া ক্লাস ম্যাপ। তো আগেই আমরা আলোচনা করলাম যে ম্যাপ বানানোর জন্য দু ধরনের ডেটার আমরা ইউজ করে থাকি, কোয়ান্টিটিভ ডেটা এবং কোয়ালিটেটিভ ডেটা। তো ক্রোক্রোম্যাটিক ম্যাপ বা এরিয়া ক্লাস ম্যাপ বানানোর জন্য কোয়ালিটেটিভ ডেটা বা গুণগত ডেটা ইউজ করা হয়। এখানে কোনো কোনো ভ্যালু বা কোনো সংখ্যা ইউজ করা হয় না ম্যাপ বানানোর জন্য। যেমন প্রথম একটা এক্সাম্পল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ বা পলিটিক্যাল ম্যাপ। এখানে সাধারণত বিভিন্ন কালারকে ইউজ করা হয়েছে বিভিন্ন স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, কোনো ভ্যালু বা কোনো কাউন্টিংকে রিপ্রেজেন্ট করা হয়নি। সেকেন্ড ম্যাপ যেটা আছে ল্যান্ড ইউজ ম্যাপ, এখানে বিভিন্ন ল্যান্ড ইউজের বিভিন্ন ক্লাসগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন কালার দিয়ে, কোনো ভ্যালু বা কিছু করা হয়নি। তো সেই কারণে এখানে কোয়ান্টিটিভ ডেটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্রোক্রোম্যাটিক বা এরিয়া ক্লাস ম্যাপ দিয়ে। আরও কিছু ম্যাপের এক্সাম্পল আমরা দেখে নেব, যেমন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফরেস্ট ইন ইন্ডিয়া। বিভিন্ন ধরনের ফরেস্ট টাইপকে বিভিন্ন কালার দিয়ে ইন্ডিয়া ম্যাপে দেখানো হয়েছে। সেকেন্ড হচ্ছে তোমার সয়েল টাইপ ম্যাপ। বিভিন্ন যে সয়েল রিজনগুলো রয়েছে ইন্ডিয়ার মেজর সেগুলোকে বিভিন্ন কালার দিয়ে এখানে দেখানো হয়েছে ইন্ডিয়ার ম্যাপে। তো ক্রোক্রোম্যাটিক ম্যাপের ক্ষেত্রে সাধারণত কী করা হয়, বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় বিভিন্ন যে কোয়ান্টিটিভ ডেটার টাইপগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। নেক্সট হচ্ছে আমাদের ক্রোপ্লেথ ম্যাপ। তো ক্রোপ্লেথের ম্যাপের ক্ষেত্রে কী করা হয়, সাধারণত আমাদের কোয়ালিটেটিভ ডেটা বা পরিমাণগত ডেটা ইউজ করা হয়, কারণ সেখানে আমরা কোনো একটা স্পেসিফিক ভ্যালুকে ইউজ করি সেই ম্যাপটা বানানোর ক্ষেত্রে। যেমন এই ম্যাপটা বানানো হয়েছে, এখানে লিটারেসি রেটকে দেখানো হয়েছে ইন্ডিয়ার, এবং একটা লিটারেসি রেটের যে বিভিন্ন ভ্যালুগুলোকে ইউজ করা হয়েছে, যে কোন জায়গায় কত পার্সেন্টেজ লিটারেসি আছে সেই ভ্যালুটাকে দেখানোর ইউজ করা হয়েছে। ক্রোপ্লেথ ম্যাপ বানানোর জন্য কী করা হয়, বিভিন্ন কালারের শেডিং ইউজ করা হয়। যেমন ক্রোক্রোম্যাটিক ম্যাপে আমরা কি দেখলাম যে বিভিন্ন ধরনের কালারকে ইউজ করা হচ্ছে বিভিন্ন টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য। বাট ক্রোপ্লেথের ক্ষেত্রে যেহেতু আমরা কি করি, একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করি এবং প্লাস সেখানে একটা কম্প্যারিজন করার একটা কোশ্চেন থাকে যে কোথায় সেই ভ্যালুটা কম বা কোথায় ভ্যালুটা বেশি, সেই জন্য এখানে একটা স্পেসিফিক কালারকে ইউজ করা হয় এবং সেই কালারের বিভিন্ন ঘনত্বকে ইউজ করে সেই ভ্যালুটাকে দেখানো হয় যে কোথায় সেই ভ্যালুটা কম বা কোথায় সেই ভ্যালুটা বেশি। সেটাকে আমরা কালার সেট বলে থাকি, বা কালারের ডেনসিটি বা ঘনত্ব বলতে পারো, বা কালার টোনও বলতে পারো। যেমন এই ম্যাপটা লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারকে ইউজ করা হয়েছে। তো এখানে ব্ল্যাক কালার দিয়ে যেটা হাই ভ্যালুকে দেখানো হয়েছে, আবার সেই ব্ল্যাক কালারেরই একটা লাইট শেড দিয়ে গ্রে কালার দিয়ে কিন্তু লো ভ্যালুকে দেখানো হয়েছে। এর সাহায্যে এই ম্যাপটা দেখলে কারোর পক্ষে ইজিলি বোঝা সম্ভব হবে যে কোথায় লিটারেসি রেটটা হাই বা কোথায় লিটারেসি রেটটা কম আছে। সিমিলারলিভাবে অনেক সময় যে আসে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরিবর্তে বিভিন্ন কালারকেও ইউজ করা হয় থিমেটিক ম্যাপ বানানোর জন্য ক্রোপ্লেথ ক্যাটাগরিতে। যেমন এখানে ক্রোপ্লেথ ক্যাটাগরিতে এখানে একটা স্পেসিফিক কালারকে ইউজ করা হয়েছে এবং সেই কালারেরই
বিভিন্ন ঘনত্বকে দেখানো হয়েছে বা ডার্ক বা লাইট কালারকে দেখিয়ে বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যাতে ইজিলি এই ম্যাপটা দেখলে কম্পেয়ার করা যাবে যে কোন জায়গায় তোমার করোনা ভাইরাসের কেসের কনফার্ম কেস বেশি এবং কোন জায়গায় সেই কালারটা কম। এটা যদি তোমার একটা সিঙ্গেল কালারের ইউজ পরিবর্তে ক্রোকোমেটিক ম্যাপের মতো যদি বিভিন্ন কালার ইউজ করা হতো, তাহলে হয়তো সেই কম্পেয়ার করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত এবং ম্যাপটা একটা মিনিংলেস হয়ে যেত। সেই জন্য ক্রোকোমেটিক ম্যাপ এবং ক্রোপ্লেথের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে, যেহেতু এখানে একটা তোমার বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হয় এবং সেই ভ্যালুগুলোকে কম্পেয়ার করা হয়, সেইখানে একটা এই জন্য একটা কালার প্লেটকে ইউজ করা হয় বা একটা স্পেসিফিক কালারের বিভিন্ন টোনকে ইউজ করে সেই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, যাতে সেই কম্পারিজন করাটা ইজি হয় এবং ম্যাপটা একটা মিনিংফুল হয়। ঠিক আছে, আরেকটা টেকনিক যেটা ক্রোপ্লেথ ম্যাপের ক্ষেত্রে ইউজ করা হয় সেটা হচ্ছে হ্যাচিং প্যাটার্ন বলা হয়। অনেক ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই হ্যাচিং প্যাটার্নটা ইউজ করে থাকো, যে বিভিন্ন হ্যাচিং কালার দিয়ে সেই বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে ক্রোপ্লেথের ক্ষেত্রে। তো যদি আমরা জেনারেলি দেখি যে ক্রোপ্লেথ বানানোর ক্ষেত্রে বিভিন্ন কালারের শেডকে আমরা ইউজ করি, যেমন সেটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটাকে কালার অ্যাকচুয়ালি কালার র্যাম্প বলা হয়, যে আছে একটা কালার র্যাম্পকে ইউজ করা হয় এবং তার কালার র্যাম্পের ডার্ক এবং লাইট কালার দিয়ে হাই এবং লো ভ্যালুকে দেখানো হয়। সিমিলারভাবে যদি একটা কালার ইউজ করা হয়, যেমন ব্লু কালার ইউজ করলে তার বিভিন্ন শেডকে ইউজ করা হয় এবং সেই বিভিন্ন শেডকে একটা স্পেসিফিক ভ্যালুর জন্য ইউজ করা থাকে। যেমন এই রেড কালারটা দেখলে বোঝা যাবে যেখানে ডার্ক রেড দিয়ে হাই ভ্যালুকে দেখানো হবে এবং ম্যাপের ক্ষেত্রে, এবং লাইট ভ্যালু দিয়ে লো কালারকে দেখানো হবে বা লো ভ্যালুকে দেখানো হবে। সিমিলারলি যদি হ্যাচিং ইউজ করা হয়, তো হ্যাচিংয়েরও এরকম প্যাটার্ন ইউজ করা হয় বিভিন্ন হাই এবং লো ভ্যালুকে দেখানোর জন্য। তো ক্রোপ্লেথের ক্ষেত্রে ক্রোকোমেটিক ম্যাপের পার্থক্য থাকছে যে ক্রোপ্লেথে যদি এরকম কোনো যেহেতু ভ্যালু সেখানে দেখানো হয় না, সেটা হচ্ছে থিম ভিত্তিক, সেটা হচ্ছে টাইপ ভিত্তিককে দেখানো হয়, বা সেই জন্য ক্রোকোপ্লেথে কী করা হয়, বিভিন্ন একটা টোনের বদলে বিভিন্ন ধরনের কালারকে ইউজ করা হয় বিভিন্ন থিমকে বা বিভিন্ন ক্লাসকে দেখানোর জন্য। সেটা হচ্ছে বেসিক ডিফারেন্স ক্রোপ্লেথ এবং ক্রোকোমেটিক ম্যাপের ক্ষেত্রে। ক্রোপ্লেথের ক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্ন কালারের সেটকে বা বিভিন্ন কালারের বা হ্যাচিংয়ের বিভিন্ন প্যাটার্নকে ইউজ করে থাকি সেই বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য, বিভিন্ন থিমকে রিপ্রেজেন্ট করার জন্য। নেক্সট হচ্ছে তোমার ডেসিমেট্রিক ম্যাপ। তো আগেই আমরা প্রথমে বললাম যে ডেটার আরেকটা বৈশিষ্ট্য থাকে, যেখানে ডেটাকে কন্টিনিউয়াস বা ডিসক্রিট ডেটা বলে। তো কিছু কিছু ডেটাকে আমাদের কন্টিনিউয়াস ডেটার মধ্যে ধরা হয়, যেমন ধর একটা এলিভেশন ডেটা। এই এলিভেশন মানে হচ্ছে কোনো জায়গার উচ্চতা, না, যেটা আমরা টোপোগ্রাফি বলি। যদি আমি কোনো জায়গায় একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বানাতে চাই, তো সেটা কিন্তু কোনো একটা তোমার রিজন ভিত্তিক দেখালে, সেটা একটা ব্লক ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখালে সেটা হয়তো মিনিংলেস হবে, কারণ সেগুলো হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। যেমন এলিভেশন একটা স্পেসিফিক ডিস্ট্রিক্ট বাউন্ডারি বা ব্লক বাউন্ডারির উপর ডিপেন্ড করে না, যে ব্লক বাউন্ডারির যেখানে আছে তারপর থেকে এলিভেশন ভ্যালু হঠাৎ চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে একটা কন্টিনিউয়াস ডেটা, যেগুলো কন্টিনিউয়াসলি আপ বা ডাউন হতে থাকে এই ধরনের ভ্যালু। যেমন হচ্ছে টেম্পারেচারকেও কোনো একটা স্পেসিফিক বাউন্ডারি দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা সাধারণত আমরা করে থাকি না, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। ডিসক্রিট ডেটা, যেমন আমরা ক্রোপ্লেথের ক্ষেত্রে কী করে থাকি, সেগুলো হচ্ছে ডিসক্রিট ডেটা। যেমন পপুলেশন দেখাতে গেলে একটা স্পেসিফিক রিজনকে দেখাতে হবে, একটা ব্লক হতে পারে, সেটা একটা ডিস্ট্রিক্ট হতে পারে, সেগুলো হচ্ছে ডিসক্রিট ডেটা। সেগুলো একটা সবসময় একটা এরিয়ার উপর ডিপেন্ড করে। বাট যেগুলো ডেসিমেট্রিক ম্যাপ, যেমন এলিভেশন ম্যাপ, তোমার টোপোজিট ম্যাপ, এলিভেশন ম্যাপ বা তোমার রেনফল ম্যাপ বা টেম্পারেচার ম্যাপ, এগুলো কিন্তু কন্টিনিউয়াস ডেটা। এগুলো কোনো স্পেসিফিক রিজন দ্বারা এগুলোকে বাউন্ডেড করা সম্ভব না বা রিপ্রেজেন্ট করা সম্ভব না। এগুলো সাধারণত একটা পুরো স্টেডি এরিয়াকে একটা একসঙ্গে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এখানে এলিভেশন ম্যাপ পুরো ইন্ডিয়ার এলিভেশন বা টোপোগ্রাফিকে দেখানো হয়েছে, যে কোন জায়গাটা উঁচু বা কোন জায়গাটা নিচু, এবং সেখানে একটা বিভিন্ন কন্টিনিউয়াস কালারের সাহায্যে দেখতে পারো রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন এই গ্রিন কালারটা আস্তে আস্তে এখানে চেঞ্জ করা হয়েছে। এটা যদি আমরা একটা স্পেসিফিক বাউন্ডারি দিয়ে দেখাতে চাই, যেখানে
ব্লু কালারটা শেষ হচ্ছে আবার এখানে শুরু হচ্ছে, সেটা কিন্তু ভুল হবে। এখানে যদি তুমি এর ইন্ডেক্স বা লেজেন্ডটা দেখো, সেখানে দেখবে অটোমেটিক যে ভ্যালুগুলো দেখানো হয়েছে এবং সেটা অটোমেটিক আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জেস হচ্ছে, কারণ সেটা একটা কন্টিনিউয়াস, সেটা এভাবে বিভিন্ন ক্লাসে দেখানো ঠিক না, বা সেটা মিনিংলেস যদি বিভিন্ন ক্লাসে দেখানো হয় যে এখান থেকে হোয়াইট মানে হচ্ছে একটা ক্লাস, তার অর্থ হচ্ছে যে এই এরিয়াটার উচ্চতা সেম, বাট অ্যাকচুয়ালি সেটা না, এই উচ্চতার মধ্যে এরিয়াটার মধ্যে উচ্চতার বিভিন্ন পার্থক্য থাকে। সে কারণে কন্টিনিউয়াস ডেটাকে সাধারণত আমরা কোনো স্পেসিফিক রিজন বা বাউন্ডারি দিয়ে রিপ্রেজেন্ট করি না, তো সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ডেসিমেট্রিক ম্যাপের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এই গ্রাউন্ড ওয়াটার, যেমন গ্রাউন্ড ওয়াটারও একটা থাকে যে কোন জায়গায় গ্রাউন্ড ওয়াটারটা হাই আছে লো আছে, তো সেটা কিন্তু একটা কোনো স্পেসিফিক বাউন্ডারির উপর ডিপেন্ড করে না, সেটা কন্টিনিউয়াসলি বাড়তে বা কমতে থাকে। সেই জন্যই সেগুলোকে এইভাবে ডেসিমেট্রিক যে ম্যাপের টেকনিক আছে সেই টেকনিকে বানানো থাকে। আরও কিছু এক্সাম্পল দেখলে হয়তো বুঝতে পারবে এই ধরনের। দেখো ডেসিমেট্রিক ম্যাপ, এখানে কিন্তু যে ভ্যালুটা আছে এখানে কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে, আবার বাড়ছে বা কমছে, এখানে কোনো স্পেসিফিক ক্লাস করে সেটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব না। সেই স্পেসিফিক যদি ক্লাস করে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেটা আমাদের আলাদা থিমেটিক ম্যাপের আন্ডারে ধরা হয় বা সেটা আলাদা থিমেটিক ম্যাপ বলা হয়। যেটা আমরা পরের স্লাইডে দেখব যে কোন ক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন ক্লাসে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটা কোন ধরনের ডেটার ক্ষেত্রে করা হয়। নেক্সট হচ্ছে প্রপোর্শনাল সিম্বল ম্যাপ। প্রপোর্শনাল সিম্বল ম্যাপের ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে যে প্রপোর্শনাল সার্কেল, সেখানে বিভিন্ন প্রপোর্শনাল সার্কেল ইউজ করা হয় বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং সার্কেলের রেডিয়াসের উপর ডিপেন্ড করে যে সেই ভ্যালুটা কোথায় কম হচ্ছে বা কোথায় বেশি হচ্ছে, এবং সেভাবে তার সাহায্যে আমাদের কী হয় বিভিন্ন ইজিলি কম্পেয়ার করার সুবিধা হয় যে কোথায় সেই যে থিমটার উপর বেস করে বানানো হচ্ছে। যেমন যদি ওখানে যেমন পপুলেশনের যদি বানানো হয় যে কোন স্টেটে কোথায় পপুলেশন বেশি বা কম, তো বিভিন্ন পপুলেশনকে সেখানে সার্কেলের সাহায্যে দেখানো হয়। তো এই সার্কেলগুলো দেখলে বা লিজেন্ড দেখলে ইজিলি কম্পেয়ার করতে পারবে যে কোন কোন স্টেটে পপুলেশনের সংখ্যা বেশি এবং কোথায় কোথায় পপুলেশনের সংখ্যা কম। সিমিলারলিভাবে এই পাই চার্টও ইউজ করা হয় বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য প্রপোর্শনাল সিম্বলের সাহায্যে। এখানেও যেমন একটা বিভিন্ন ডিস্ট্রিক্টের কিছু কিছু স্পেসিফিক আইটেমকে দেখানো হয়েছে যে সেই আইটেমটা এই ডিস্ট্রিক্টে কত কত পার্সেন্ট রয়েছে, সেটা পাই ডায়াগ্রামের ক্ষেত্রে দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে বার গ্রাফ। বার গ্রাফও সাহায্যে সিমিলারলিভাবে আমরা বিভিন্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করে থাকি যে কোথায় সেটা কম বা সেটা কম্পেয়ার করা অনেক বেশি ইজি হয়। থার্ড হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ার, এটার ইউজ অতটা জিআইএসে অনেকটাই কম, বাট প্রপোর্শনাল সার্কেলের মতো এটা সার্কেলের জায়গাতে এটাকে ইউজ করা হয়, বাট ওভারঅল দুটোর কনসেপ্ট সেম, যে স্কোয়ারের সাইজের উপর ডিপেন্ড করে যে কোথায় সেই স্পেসিফিক যে থিমটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, যখন এভারেজ এখানে যেমন এভারেজ ফার্ম সাইজকে দেওয়া হয়েছে, তো এখানে বলা হচ্ছে যে কোন কোন স্টেটে এভারেজ যে ফার্মের সাইজ আছে সেটা বেশি বা কম, সেটা স্কোয়ারের উপর ডিপেন্ড করে। সেখানে হচ্ছে আইসোলাইন ম্যাপ। আইসোলাইন ম্যাপের সাহায্যে সাধারণত আমরা কী করি যে সম উচ্চতা বা সম কোনো ধরনের যদি একটা ভ্যালু থাকে সেই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত আমরা আইসোলাইন ম্যাপ করতে পারি। তো যেমন হচ্ছে আইসোবার ম্যাপ, যেখানে যেখানে হয়তো বায়ুর চাপ সেম সেগুলোকে একটা লাইনের সাহায্যে কন্ট্রোল লাইনের সাহায্যে আমরা একটা দেখে থাকি। সেকেন্ড হচ্ছে যেমন গ্রাউন্ড টেম্পারেচার, এটা একটা আইসোলাইন ম্যাপ। তো এখানে কী করা হয় অ্যাকচুয়ালি কন্ট্রোলকে বিভিন্ন কালারের সাহায্যে রিপ্রেজেন্ট করা থাকে এক একটা জোনকে। যেমন এখানে কি শুধু সিসবি কন্ট্রোলগুলোকে দেখানো হয়েছে এবং সেগুলো একটা ভ্যালু দেখানো হয়েছে, বাট এখানে সেই একটা কন্ট্রোলগুলোকে একটা রিজন হিসেবে দেখানো হয়েছে। যেমন এই একটা কন্ট্রোল এবং তার উপর একটা কন্ট্রোল বা তার মধ্যেকার যে ভ্যালুটা আছে সেটা একটা বিভিন্ন কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে যে আছে, এবং সেই জোনটার একটা যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা এখানে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। যেমন আগেই আমরা
এটা দেখলাম যে ড্যাসিমেট্রিক ম্যাপের ক্ষেত্রে সেখানে কিন্তু এই ভ্যালুগুলো যেহেতু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে সেই জন্য এখানে কিন্তু কোনো স্পেসিফিক জোনে আমরা দেখাই না, বাট এখানে যেহেতু আইসো লাইনে দেখানো হয়েছে সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে জোনে দেখাতে পারি সেই ভ্যালুগুলোকে। তো এটা হচ্ছে কন্ট্যুর ম্যাপের মতো সিমিলার ম্যাপ, জাস্ট এটা কন্ট্রোল লাইন দিয়ে দেখানো হয়েছে, এটাকে আমরা একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেখানে হচ্ছে তোমার কন্ট্রোল ম্যাপ, যেখানে বিভিন্ন জায়গার বিভিন্ন টোপোগ্রাফি বা উচ্চতাকে বিভিন্ন কন্ট্রোলের সাহায্যে দেখানো হয়। এই সবগুলোকে অ্যাকচুয়ালি তোমার বলা হয় আইসোলাইন ম্যাপ। সিমিলারলিভাবে কন্ট্রোলকে আমরা কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে থাকি। এখানে যেমন কন্ট্রোল ম্যাপ, যেমন বুঝতে পারছো যে কোথায় হাই ভ্যালু এবং কোথায় লো ভ্যালু, সেই কন্ট্রোলের বিভিন্নগুলোকে বিভিন্ন কালারের শেডিং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ড্যাসিমেট্রিক ম্যাপের মতো একটা ম্যাপ, বাট এখানে যেহেতু আমাদের একটা কন্ট্যুরকে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা যে কন্ট্যুরের যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো থাকে সেগুলোকে আমরা বিভিন্ন কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেই কালারগুলোকে একটা লিজেন্ড দিয়ে সেই লিজেন্ডটাকে একটা বিভিন্ন ক্লাস ওয়াইজ দেখানো যেতে পারে। এবং লাস্ট যে তোমার ম্যাপটা ইউজ করা হয় সিম্বলিক ম্যাপ, সেটা হচ্ছে ডট ম্যাপ। ডট ম্যাপ খুব পপুলার একটা ম্যাপ। ডট ম্যাপে সাধারণত কী করা হয়, একটা স্পেসিফিক থিমকে ডটের সাহায্যে দেখানো হয় এবং নাম্বার অফ ডটের সাহায্যে আমরা জানতে পারি যে কোথায় সেই থিমটার পরিমাণ কম বা বেশি। যেমন এখানে পপুলেশনের ইউনাইটেড স্টেটের পপুলেশনের ম্যাপ বানানো হয়েছে এবং একটা ডটের সাহায্যে 2.5 লাখ পপুলেশনকে দেখানো হয়েছে। তো যদি আমরা এখানে লক্ষ্য করি, যেমন এখানে এই স্টেটের মধ্যে একটা ডট রয়েছে, মানে স্টেটের পপুলেশন হচ্ছে 2.5 লাখ। আবার এই স্টেটে তোমার চারটে ডট রয়েছে, তিনটে ডট রয়েছে, মানে এই স্টেটের পপুলেশন হচ্ছে তোমার 7.5 লাখ। এবং তাহলে যেমন ডটের সাহায্যে এখানকার পপুলেশনকেও দেখাতে পারি, সেইভাবে সেই পপুলেশনের স্টেটের কোন জায়গায় সেই পপুলেশনটা বসবাস করে তার লোকেশনটাও দেখানো হয়। যেমন ধরো এই স্টেটে হয়তো পপুলেশন হচ্ছে 7 লাখ, সেখানে হয়তো 3টা টাউন বা 3টা মেট্রোপলিটন সিটি রয়েছে, সেই তার লোকেশনগুলো কোথায় কোথায় সেই লোকেশনটা দেখানো হয়েছে, প্লাস তার পপুলেশনটাকে দেখানো হয়েছে। তো ডট ম্যাপের সাহায্যে সাধারণত আমরা পপুলেশনের ডিস্ট্রিবিউশন এবং তার কাউন্টিং দুটো জিনিসকেই দেখাতে পারি। তো সেটাকে আমরা অনেক সময় ডট ডেনসিটি ম্যাপ বলতে পারি। তো তোমার ডটের ডেনসিটির সাহায্যে আমরা কম্পেয়ার করে থাকি যে কোথায় সেই পপুলেশনের বেশি বা কম। যেমন এই জায়গায় ডেনসিটি অনেক বেশি, এই জায়গায় ডেনসিটি অনেক কম, আবার এই জায়গায় দেখো ডেনসিটি অনেক বেশি, আবার এই জায়গায় ডেনসিটি অনেক কম, আবার এই জায়গায় ডেনসিটি হচ্ছে তোমার মডারেট। তাহলে কোথায় পপুলেশন বেশি কোথায় পপুলেশন কম সেই ডটের সাহায্যে বুঝতে পারবে, প্লাস সেই পপুলেশন ডিস্ট্রিবিউশন কেমন, সেই পপুলেশনগুলোর ডিস্ট্রিবিউশন মানে সেগুলো এক জায়গায় অবস্থিত না ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জিনিসটা কিন্তু ডট ম্যাপের সাহায্যে দেখানো সম্ভব। নেক্সট যেটা হচ্ছে যে ফ্লো লাইন ম্যাপ। ফ্লো লাইন ম্যাপে সাধারণত আমরা কী করে থাকি, কোনো একটা স্পেসিফিক থিমের মুভমেন্টকে দেখিয়ে থাকি। যেমন সেটার তোমার ট্রাফিক মুভমেন্ট হতে পারে, মাইগ্রেশন হতে পারে, এ ধরনের ডেটাকে সাধারণত আমরা ফ্লো লাইন ম্যাপে দেখিয়ে থাকি। যেমন এই ম্যাপটা লক্ষ্য করলে দেখা যাবে যে মাইগ্রেশন টু দ্য ইউনাইটেড স্টেট ইন 2007 কোন কোন দেশ থেকে কত মাইগ্রেশন হয়েছিল ইউনাইটেড স্টেটে, সেই মাইগ্রেশনটাকে দেখানো হয়েছে ভ্যালু সাহায্যে। যেমন তুমি দেখো ওসানিয়া বা এর দিকে এখানে মাইগ্রেশনের সংখ্যা অনেক কম, আবার ইন্ডিয়া থেকে মাইগ্রেশনের সংখ্যা অনেক বেশি কম্পারেটিভলি, নর্থ আমেরিকা থেকেও মাইগ্রেশনের সংখ্যা অনেক বেশি। তো অ্যারো দিয়ে সাধারণত মাইগ্রেশনের ডাইরেকশনকে দেখানো হয় এবং এবং অ্যারোর যে উইথ বা কতটা চড়া সেই সাহায্যে সাধারণত মাইগ্রেশনের ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে যদি তুমি ইন্ডেক্সে লক্ষ্য করো, এখানে অ্যারোর যে উইথগুলো আছে তার সাহায্যে দেখানো হয়েছে যে কতটা এখানে মাইগ্রেশন হয়েছিল, তার সংখ্যা বা নাম্বারকে। সিমিলারলিভাবে এখানেও মাইগ্রেশনের একটা ম্যাপ বানানো হয়েছে, একটা স্পেসিফিক জায়গা থেকে কত মাইগ্রেশন হয়ে ইউকেতে এসছে, বা সেই জায়গায় একটা পপুলেশনের আবার দেখানো হয় যে সেই জায়গার পপুলেশন কত, সেটা
দেখানো হয় একটা সার্কেলের সাহায্যে। মাইগ্রেশন প্লাস সেখানকার জনসংখ্যা কত বা কী কত, সেটা বিভিন্ন থিমের উপর বানাতে পারো। সেটা ট্রাফিক মুভমেন্ট হতে পারে, মাইগ্রেশন হতে পারে, বা কোনো একটা জীবজন্তুর মুভমেন্টও হতে পারে। তোমার আন্ডারগ্রাউন্ডও, আমরা অনেক সময় সমুদ্রের নিচের অনেক বস্তুর, অনেক জীবজন্তুর মুভমেন্টও বা স্পেসিফিক কোনো স্পেসির মুভমেন্টও স্যার আমরা দেখে থাকি, যে তারা কীভাবে কোন সমুদ্রে কোথায় কোথায় মাইগ্রেট করছে, কোথায় কোথায় যাচ্ছে, এ ধরনের জিনিস। লাস্ট যেটা হচ্ছে তোমার কম্পোজিট ম্যাপ। তো কম্পোজিটের ম্যাপে সাধারণত তোমার কী করা হচ্ছে, যে তোমার এই যে কালার বা টেক্সচার ভিত্তিক ম্যাপ প্লাস বিভিন্ন সিম্বল বা ভিত্তিক ম্যাপ, সেইগুলোকে কম্বাইন করে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ম্যাপ বানিয়ে থাকি। যেমন এখানে এই কন্ট্রোল ম্যাপকেও দেখানো হয়েছে, এর প্লাস ব্যাকগ্রাউন্ডে তোমার ক্রোমেটিক ম্যাপ বা বিভিন্ন তোমার ক্লাইমেটিক রিজনকে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে। সেটা হচ্ছে ক্লাইমেটিক রিজন মানে তোমার সেখানে হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ডেটা, গুণগত ডেটাকে তোমার দেখানো হয়েছে, এবং তার উপরে বিভিন্ন কন্ট্রোলের সাহায্যে তার বিভিন্ন জলবায়ুর যে স্পেসিফিক টাইমগুলো আছে মনসুনের, সেগুলোকেও দেখানো হচ্ছে। সেগুলো তো অ্যাকচুয়ালি কম্পোজিট ম্যাপের হতে পারে। আবার ধরো এই ম্যাপের ক্ষেত্রে তুমি যদি দেখাতে চাইছো যে পপুলেশন সার্কেল দিয়ে, যে কোন কোন কোথায় কোথায় পপুলেশন কত বেশি, বা কোথায় কোথায় হয়তো কত সেন্টিমিটার এভারেজ বৃষ্টিপাত হয়, সেটা এখানে তোমার সার্কেল ম্যাপ দিয়ে দেখাতে পারো। তো এগুলো সাধারণত কম্পোজিট ম্যাপের আন্ডারে ধরা হয়। নেক্সট এক্সাম্পলটা যেমন দেখতে পারো, যেখানে আমরা ক্রোপ্লেথের সাহায্যে কী করেছি, বিভিন্ন পার্সেন্টেজ অফ গভর্নমেন্ট ল্যান্ডকে দেখিয়েছি, যে এটা হচ্ছে তোমার এই যে মিউনিসিপ্যাল এরিয়াতে এই যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে, কোন ওয়ার্ডে কত পার্সেন্ট গভর্নমেন্ট লোয়ের আছে, সেটা ক্রোপ্লেথের সাহায্যে দেখানো হয়েছে। আবার তার সঙ্গে আমরা দেখেছি যে কোন কোন ওয়ার্ডে স্লাম পপুলেশন কত, বা সেই স্লামগুলোর লোকেশন কোথায় কোথায়, সেটাও আবার বিভিন্ন প্রপোর্শনাল সার্কেল দিয়ে দেখানো হয়েছে। তার সাহায্যে আবার একটা ডিসিমিলারিটি ইন্ডেক্স ভ্যালু আছে, সেটাকেও বিভিন্ন হ্যাচিং প্যাটার্ন দিয়ে দেখানো হয়েছে। তো সাধারণত দেখো এখানে তিনটা থিমকে একসঙ্গে দেখানো হয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড, একটা হচ্ছে ডিসিমিলারিটি ইন্ডেক্স, আবার একটা হচ্ছে স্লাম পপুলেশন। এই তিনটা থিমকে একটা ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। তো এগুলোকে সাধারণত আমরা একটা কম্পোজিট ম্যাপের মধ্যে ধরে থাকি। তো লাস্ট আমরা যেটা জানবো যে কীভাবে আমি একটা থিমেটিক ম্যাপ বানাবো বা জিআইএসে তার প্রসেস কী। তো প্রথমে থিমেটিক ম্যাপ বানানোর জন্য যেটা তোমার করতে হবে, একটা জিও রেফারেন্সিং ম্যাপ লাগবে, বা তুমি যে জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে কাজ করতে চাইছো, যেমন যদি ওয়েস্ট বেঙ্গলের, তো একটা ওয়েস্ট বেঙ্গলের তোমাকে জিও রেফারেন্সিং ম্যাপ লাগবে প্রথম। সেকেন্ড হচ্ছে তোমাকে সেই ম্যাপটাকে ডিটাচ করতে হবে। যদি সেটা তুমি বিভিন্ন ব্লক ওয়াইজ রিপ্রেজেন্ট করতে চাইছো ওয়েস্ট বেঙ্গলকে, তো ব্লক ওয়াইজ ডিটাচ করতে হবে। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপ্রেজেন্ট করতে চাইছো, যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপ্রেজেন্ট করতে যাবে। ডিটাচ করার ফলে সেই ডিটাচটাকে বলা হয় রেস্টার টু ভেক্টর কনভার্সন। কারণ তোমার যেটা জিও রেফারেন্সিং ম্যাপ সেটা রেস্টার থাকে, তুমি যেটা সেটা ভেক্টরে কনভার্ট করবে সেটা তোমার আসবে পলিগনে। সেই ডিজিটাইজেশনকে রেস্টার টু ভেক্টর কনভার্সনও বলা হয়ে থাকে। এরপর তোমার যেটা করা হবে, যে অ্যাট্রিবিউট ডেটা এন্টার বা জয়েনিং করতে হবে। অ্যাট্রিবিউট ডেটার কোন প্রয়োজন, ধরো তুমি যে বিষয়ের থিম বানাবে, তুমি হয়তো ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেনসিটি ম্যাপ বানাতে চাইছো। তো তোমার কাছে যখন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টকে ডিজিটাইজ করা হবে, এরপর তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে পপুলেশন ডেনসিটি, সেই ডেনসিটির যে ভ্যালুগুলোকে, সেই ডিস্ট্রিক্টের ভ্যালুগুলোকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাকে এন্টার করতে হবে। এন্টার করলে সেইটাকে বলা হয় স্পেশাল এবং অ্যাট্রিবিউট ডাটাকে জয়েনিং করতে হবে। জয়েনিং করলে তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পপুলেশন ডেনসিটি কত, সেই ভ্যালুটা তুমি পেয়ে যাবে। এরপর কী হবে, সেই ভ্যালুটার উপর ভিত্তি করে তোমাকে বিভিন্ন থিমগুলো ইউজ করতে যাবে। মানে তুমি কী ধরনের ম্যাপ বানাতে চাইছো, তুমি সেই থিমটা ইউজ করবে। তুমি সেটা পপুলেশন ডেনসিটি ম্যাপ বানাতে চাইছো, না প্রপোর্শনাল সার্কেল ম্যাপ বানাতে চাইছো, প্রপোর্শনাল স্কোয়ার ম্যাপ বানাতে চাইছো, তার উপর ডিপেন্ড করে তুমি এখানকার জিআইএসে সিম্বলজি ইউজ করবে। জিআইএসে সিম্বলজি মানে তোমাকে ওই থিমটাকে চুজ করতে হবে, যে কী থিম দিয়ে তুমি সেই ডাটাটাকে পপুলেশন ডেন্সিটিটাকে রিপ্রেজেন্ট করবে। নেক্সট হচ্ছে থিম বানানোর পরে সেটাকে তোমাকে কী করতে হবে, লেআউট বা ম্যাপে কনভার্ট করতে হবে, ম্যাপ বানাতে হবে। মানে সেখানে তোমার ম্যাপটাকে ডিজাইন করতে হবে। ম্যাপের ডিজাইন, তার ইন্ডেক্স, তার হেডিং, তার নর্থ অ্যারো, তার স্কেল, বা যে ম্যাপটা বানাতে চাইছো তার প্রপার লিজেন্ড বানানো, এগুলো হচ্ছে লেআউট বা ম্যাপ বানানোর কাজ। তো
তো এটা হচ্ছে তোমার ওভারঅল প্রসেস জিআইএসে একটা থিমেটিক ম্যাপ বানানোর জন্য। থ্যাংক ইউ।